আপনাদের উচিত ছিল আপনাদের মধ্য থেকে এই প্রশ্নটা তোলা, যে স্যার বাংলা কিভাবে ভাগ হলো, ভাগ বটোয়ারাতে কোন কোন জিনিস প্রাধান্য পেল, এই ধরনের প্রশ্ন আসা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই ধরনের প্রশ্ন আসেনি। তো আমি কালকের আপনাদের একজন সহপাঠীর প্রশ্নে রাত্রে চিন্তা করলাম যে এই সম্পর্কে অন্তত কিছু শব্দ ব্যয় করা উচিত। আমরা যে কোর্সটা করছি, 47-এ দুইটা প্রভিন্স ভাগ হয়েছিল, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বাংলা। দুইটা প্রভিন্সের একটা লিগেসি ছিল, সেটা হচ্ছে যত পলিটিক্যাল মুভমেন্ট ব্রিটিশ আমলে আমরা দেখেছি সবগুলো বাংলা থেকে উদ্ভূত। আবার পাঞ্জাব যেটা ভাগ হয়েছিল, পাঞ্জাব থেকেও আরেক ধরনের মানে লিগ্যাসি ছিল পাঞ্জাবের। সেটা হচ্ছে পাঞ্জাবে হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা ইরিগেশন সিস্টেম ব্রিটিশরা দাঁড় করিয়েছিল, যার ফলে পাঞ্জাবের অর্থনীতি, কৃষি অর্থনীতি যথেষ্ট শক্তিশালী ছিল। আবার পাঞ্জাবের লোকজন ব্রিটিশদের প্রতি প্রশ্নাতীত আনুগত্য দেখিয়েছে, এই জন্য ব্রিটিশরাও তাদেরকে মানে আস্থায় রেখেছে। সে কারণে বেসামরিক এবং সামরিক আমলাতন্ত্রে বিপুল সংখ্যক পাঞ্জাবির উপস্থিতি লক্ষ্য করা যায়। এটাকে তাদের সামরিক বাহিনীতে তাদের একেবারে সরব উপস্থিতির কারণে বলা হয় যে মার্শাল রেস, পাঞ্জাব রেজিমেন্ট মার্শাল রেস হিসেবে উপাধি দেওয়া হয়। তো এই যে ভাগের জন্য অনেকে অনেকভাবে মানে বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। কেউ বলেন 1946 সালের 16ই আগস্ট যে মুসলিম লীগের ডাকে যে ডিরেক্ট অ্যাকশন ডে পালন করা হয়, তার ফলে হিন্দু মুসলমান যে দাঙ্গা হয়, সেই দাঙ্গায় আসলে ভারত ভাগকে অনিবার্য করে ফেলেছিল। ভারতের এই যে বিভক্তি, হিন্দু মুসলমান বিভক্তিটাকে অনিবার্য করে ফেলেছিল 46-এর দাঙ্গা। আবার কেউ বলছেন যে না, 1919-20 সালে খেলাফত মুভমেন্টের সময় মোহনদাস করমচাঁদ গান্ধী যে সাপোর্ট দিয়েছিলেন মুসলমান সম্প্রদায়ের অনুভূতিতে, সেটাই আসলে মুসলমান সম্প্রদায়কে জাগিয়ে তুলেছিল এবং পৃথক সত্তা দাবি করার পিছনে এটা কারণ দেখিয়েছিল। আবার কেউ কেউ বলেন যে না, ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেমন আমি এই কোর্স পড়ার সময় 1932 সালের সম্প্রদায়গত রোয়েদাদ সম্পর্কে বলেছি, মুসলমানদের যে পৃথক নির্বাচনের, মুসলমান সম্প্রদায়ের লোকজন যে পৃথক ভাবে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে, অথবা মুসলিমদের জন্য আলাদা আসন বিন্যাস, এটাই আসলে মুসলমানদের পৃথক জাতিসত্তা হিসেবে চিহ্নিত করে। এটা আসলে ভারত ভাগের জন্য দায়ী। এরপরও আছে আরো যারা একটু ডিপে বলেন, যেমন অনেক এখন হিন্দুত্ববাদী অনেকেই বলেন যে আসলে মূল ব্যক্তিটা হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব যে কট্টরপন্থা অবলম্বন করেছিলেন, মুসলিম আইন, নিয়ম নীতি এগুলো ফলো করতে গিয়ে তার গোড়ামির কারণে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, যেটা শেষ পর্যন্ত ভারত পাকিস্তান বিভক্তিতে ভূমিকা রেখেছে। আবার আপনার আরেক শ্রেণীর আরো কট্টর শ্রেণীর লোকজন বলেন যে না, আসলে মুসলমানরা বহিরাগত শ্রেণী হিসেবে সেই মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদের সময় থেকে তারা বহিরাগত আক্রমণকারী এবং লুটেরা শ্রেণী হিসেবে ভারতবর্ষে আগমন করেছিল। তারা তাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতেই আসলে ভারত ভাগে ভূমিকা রেখেছিল। এরকম নানা রকম বিতর্ক আছে। তো তারপরে যেটা বলতে হবে যে এরকম অনেক হিস্ট্রিক্যাল লিগেসি টানা যাবে,
সেইগুলো না টেনে বলতে হয় আমি 47-এই আমাদের দৃষ্টিটা নিবদ্ধ করি। 47-এ যে দেশটা ভাগ হলো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে 1947 সালের এপ্রিল মাসের দিকে আপনার মাউন্ট ব্যাটেন ফিক্সড করলেন যে 15ই আগস্ট হচ্ছে ক্ষমতার হস্তান্তর হবে, 15ই আগস্টই তারা চলে যাবেন। তো এরকম একটা সিদ্ধান্তের পরে জুলাই মাসেই সিদ্ধান্ত হলো যে এই ভাগাভাগির ব্যাপারে মাত্র অর্ধ ডজন লোক, মানে 6 জন মানুষ ডিসিশন নেবেন। মাত্র 6 সপ্তাহের মধ্যে 6 জন মানুষ ভাগের দায়িত্ব নিলেন, মাত্র 6 সপ্তাহের মধ্যে তারা ভাগ করে চলে যাবে। তো এই 6 জনের মধ্যে 4 জন ছিলেন আবার জাজ, 4 জন মানে মুসলিম, না জানি দেশ সম্পর্কে, না জানি দেশভাগ সম্পর্কে, না জানি সাম্প্রদায়িকতা, এইগুলো বিষয় নিয়ে আমাদের সচেতনতার জন্য এটা খুবই জরুরি। তো যাই হোক, আপনারা চোখ কান মুখ খোলা রাখবেন। প্রচুর মিথ্যা তথ্য, অপতথ্য, তারপরে প্রোপাগান্ডা আমাদের চারদিকে ছড়িয়ে আছে। এইগুলো মোকাবেলা করার জন্য রিয়েল তথ্যগুলো জানা দরকার। তো যাই হোক, সিরিল র্যাডক্লিফ তিনি একজন পেশায় ব্যারিস্টার, লন্ডনের ব্যারিস্টার ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি, তিনি কখনো ইন্ডিয়াতে আসেননি, একেবারেই অপরিচিত একজন লোক। চিন্তা করেন যে একদম অপরিচিত একটা লোকের হাতে কাগজ এবং পেন্সিল দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার 42 দিনেরও কম সময়ের মধ্যে এই পাকিস্তান এবং ইন্ডিয়ার ভাগাভাগির যে লাইনটা তিনি টানবেন টেবিলে বসে। তাকে হেল্প করবেন হচ্ছে 2 জন জাজ, যারা মুসলিম লীগ এবং কংগ্রেস থেকে মনোনীত। তার উপরে রয়েছেন হচ্ছে, আপনারা সবাই জানেন, লর্ড মাউন্ট ব্যাটেন। তো র্যাডক্লিফকে কেন বেছে নিলেন ব্রিটিশরা? বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে তিনি হচ্ছেন ইন্ডিয়াতে অপরিচিত, আর তখন লীগ অর্থাৎ মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, যে ধরনের কনফ্লিক্ট চলছে, তখন এরকম অপরিচিত লোক ছাড়া যদি ইন্ডিয়াতে পরিচিত কোনো ব্রিটিশকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে কিন্তু আরেকটা বিতর্ক হতো, আরেকভাবে আরেক দফা 2 দল দর কষাকষি করতো, যে কে মানবো না, ওকে মানবো না। তখন সম্ভবত ব্রিটিশরা এই কারণে একজন অপরিচিত লোকের হাতে কলম এবং পেন্সিল তুলে দিলেন যে দেশটা ভাগ করো। তো এখন ভাগের প্রশ্নে আসার পরে দেখা গেল যে পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দেখি যে পাঞ্জাবে মুসলিম লীগ এবং কংগ্রেস উভয়েরই সাংগঠনিক দক্ষতা ছিল না, মানে সাংগঠনিক যে শৃঙ্খলা, যে কর্তৃত্ব পাঞ্জাবে কিন্তু ছিল না। সেখানে মূল দল ছিল আসলে আকালি, শিখদের একটা পলিটিক্যাল পার্টি। তো সেখানে আবার শিখদের একজন লিডার তারা সিং, তিনি একেবারে ঘোষণা দিয়ে দিলেন যে শিখদের স্বার্থ যেন ঠিকঠাক মতো রক্ষিত হয়। আর মুসলিম এবং হিন্দু 2 সম্প্রদায়ের জন্য যে কংগ্রেস এবং মুসলিম লীগ যে কথা বলবে, এই ধরনের সাংগঠনিক অবস্থান ছিল না। সর্বভারতীয় লেভেলে ছিল, কিন্তু পাঞ্জাবে কিন্তু এত সক্রিয় অবস্থা ছিল না। কিন্তু একটা সমস্যা হলো যে পাঞ্জাবে মুসলিম এবং হিন্দু 2 সম্প্রদায়ের লোকজন তারা জমি ছাড়তে রাজি হচ্ছে না। যারা বিশেষ করে মাঝখানের দিকে, পাঞ্জাবের ভৌগোলিকভাবে মাঝখানে অবস্থিত ছিল, তারা রাজি হচ্ছে না। তখন র্যাডক্লিফ সাহেব নিজেই বললেন যে ঠিক আছে, আমি কাগজ এবং পেন্সিল দিয়ে সীমানা ফিক্স করে দিচ্ছি, যেহেতু কেউ রাজি হচ্ছে না। তো এখন সীমানা ফিক্স করার তো একটা প্রিন্সিপাল ফিক্স করতে হবে, তাহলে সেটা কিভাবে? তখন তিনি বললেন যে রাজস্ব আদায় এবং পুলিশ প্রশাসন চলছে, এরকম ঔপনিবেশিক শাসকরা যে ধরনের সীমানা ফিক্স করে দিয়েছেন, সেগুলোই হচ্ছে আমরা মেনে নিব।
তো মেনে নেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, তাহলে যদি নদী থাকে, খাল থাকে, সেগুলোকে কিভাবে ফিক্স করতে, সেগুলো তো সবসময় চেঞ্জ হয়। তো বললো যে না, নদীর ধার দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে প্রশাসনিক সীমানা হবে। এটা হচ্ছে প্রথম দিক। সেকেন্ডলি বলা হলো যে যদি হিন্দু এবং হিন্দু, শিখ এবং মুসলিম তিন সম্প্রদায়, হিন্দু এবং শিখরা একদিকে যাবে আর মুসলিমরা আরেক দিকে যাবে, তো এরকম করতে গেলে তো টোটাল পাঞ্জাবের বিভিন্ন জেলা বিক্ষিপ্ত হয়ে যাবে। তো এটা কিভাবে ফিক্স করা সম্ভব হবে? এটা একটা শুধু যদি ধর্মীয় ভাবে যদি দেখা হয়, তাহলে এটা কিভাবে সম্ভব হবে যে বিচ্ছিন্ন ভাবে কোনো কোনো জেলা হচ্ছে মুসলিম প্রধান, কোনো কোনো জেলা হচ্ছে হিন্দু শিখ প্রধান। তো দেখা যাবে যে ইন্ডিয়ার দিকে কিছু মুসলিম জেলা পড়ে গেছে, পাকিস্তানের দিকে কিছু হিন্দু এবং শিখ জেলা পড়ে গেছে, তাহলে আমাদের প্রিন্সিপালসটা কি হবে? এই পরিস্থিতিতে র্যাডক্লিফ সাহেব একটা এক্সিলেন্ট আইডিয়া বের করলেন, যে এটা সবার কাছেই গ্রহণযোগ্য হলো। বলল যে পাঞ্জাব যেহেতু পানির প্রবাহ হচ্ছে একটা ফ্যাক্টর, নদী এবং খাল দিয়ে সেচ ব্যবস্থাটা গড়ে উঠেছে, তো এমন কোনোভাবে বিভক্ত করা যাবে না যেটাতে পানির প্রবাহটা আপনার বাধাগ্রস্ত হয়। তাহলে এটা একটা প্রিন্সিপাল উনি খাড়া করলেন, যে পানির প্রবাহ ঠিক রেখে তিনি ভাগ করছেন। এই ভাগ করতে গিয়ে তিনি যে ডাকটা দিলেন, এই ডাকটা আবার লাহোর এবং অমৃতসরকে দুই দিকে ভাগ করে দিল, একদিকে লাহোর আর একদিকে অমৃতসর। তো এই দুই শহরের দূরত্ব কিন্তু আবার মাত্র 25 মাইলের, মাঝখান দিয়ে একটা সীমানা টানা হয়ে গেল। কিন্তু প্রবলেমটা হলো গুরদাসপুর, আপনারা নাম শুনেছেন, এবং ফিরোজপুর, দুইটা পাঞ্জাবের দুইটা জেলা, এই দুইটা জেলা আবার মুসলিম প্রধান, এরা পড়লো আবার ইন্ডিয়ার দিকে। খুবই ইন্টারেস্টিং এই কাহিনীটা, যে ইন্ডিয়ার দিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুইটা জেলা পড়ে গেল। তাহলে এটা দেওয়া হলো ওই যুক্তিতে যে সেচ ব্যবস্থাটা অটুট থাকবে। যদি এটা মুসলিম প্রধান হিসেবে পাকিস্তানের দিকে দেওয়া হতো, তাহলে সেচ ব্যবস্থা বিঘ্নিত হতো। এরকম অবস্থাটা কেন হলো? এটার কারণ হলো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনার র্যাডক্লিফ সাহেব তিনি কিন্তু এই দেশভাগের সম্পর্কে যত কাগজপত্র ছিল সবগুলোই কিন্তু পুড়িয়ে ফেলেন। ব্রিটিশদের কিন্তু একটা অসাধারণ গুণ ছিল, যে তারা বছরকে বছর প্রত্যেক বছরের যে অ্যানুয়াল রিপোর্ট, প্রত্যেক বছরের যে সরকারি কাগজপত্র, সবগুলো কিন্তু এখন লন্ডন অফিস লাইব্রেরিতে, ইন্ডিয়ান অফিস লাইব্রেরি লন্ডনে, এগুলো কিন্তু সংরক্ষিত আছে। কিন্তু র্যাডক্লিফ সাহেব দেশভাগ সংক্রান্ত এই যে সব তথ্যগুলো, এগুলো কিন্তু সব পুড়িয়ে ফেলেন। এই জন্য রিয়েল তথ্য পাওয়া খুবই কঠিন ব্যাপার, নানা পরোক্ষ সূত্র থেকে এই তথ্যগুলো নেওয়া হয়। তো তারপরে এটা কি হলো, র্যাডক্লিফ সাহেব কে আপনার গুরদাসপুরকে ভারতে দেওয়ার জন্য র্যাডক্লিফকে চাপ দেন হচ্ছে মাউন্ট ব্যাটেন, যে এটা ইন্ডিয়ার দিকে রাখা হোক। আর মাউন্ট ব্যাটেনকে চাপটা দেন হলো জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর সঙ্গে আপনার মাউন্ট ব্যাটেনের অসাধারণ ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ছিল। আসলে জওহরলাল নেহরুর নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছেন র্যাডক্লিফ সাহেব। এখানেও গুরদাসপুর যে পড়লো ইন্ডিয়ার ভাগে, এটাতে আর একটা অসাধারণ ঐতিহাসিক বাক পরিবর্তন ঘটে। এটা বলার জন্য আমি এত বড় গল্পের অবতারণা করলাম, যে এই যে গুরদাসপুর কে আপনার ইন্ডিয়ার দিকে ফেলা হলো, এর ফলে কাশ্মীরের সঙ্গে, ইন্ডিয়ার মেইন ভূখণ্ডের সঙ্গে কাশ্মীরের সাথে একটা যোগাযোগের রাস্তা কিন্তু থেকে গেল। তখনও ডিসিশন হয়নি জম্মু এবং কাশ্মীর পাকিস্তানের দিকে যাবে না ইন্ডিয়ার দিকে যাবে। ডিসিশন না হলেও নেহরুর মাথায় এটা ছিল যে কাশ্মীরে তখন যাওয়ার জন্য, জম্মু এবং কাশ্মীরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা ছিল লাহোর এবং শিয়ালকোট। লাহোর এবং শিয়ালকোট পাকিস্তানে নিশ্চিত পড়বে, এটা নেহরু বুঝে ফেলেছিলেন। এই জন্য তিনি গুরদাসপুরকে
ইন্ডিয়ার সাথে রাখার ব্যাপারে তিনি মাউন্টব্যাটেনের মাধ্যমে রেডক্লিফকে এভাবে প্রভাবিত করেন। গুরদাসপুরের ক্ষেত্রে তার ভৌগোলিক অবস্থানটা এরকম যে কাশ্মীরে যাওয়ার জন্য সারা বছরে এই রাস্তাটা উপযুক্ত না, কিন্তু যাওয়া যায়। এই ছাড়া যদি গুরদাসপুর পাকিস্তানের সাথে পড়তো, কোনোভাবে জম্মু কাশ্মীর ইন্ডিয়ার সাথে থাকতে পারতো না, ইচ্ছা করলেও পারতো না, কারণ তারা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেত। এই গুরদাসপুর এত ইম্পর্টেন্ট, এটা জওহরলাল নেহরু বুঝেছিলেন। তখন কিন্তু কেউ এই বিষয়ে চিন্তাই করেনি। তিনি মাউন্টব্যাটেনকে দিয়ে রেডক্লিফের মাধ্যমে গুরদাসপুরটা ইন্ডিয়ার দিকে নিয়ে নেন। কি অসাধারণ দূরদর্শিতা তাহলে চিন্তা করুন। আজকে ভারত পাকিস্তানের যে সার্বক্ষণিক যে টেন্স মোমেন্ট, এই মোমেন্টের ক্ষেত্রে এই যে জম্মু কাশ্মীর একটা ইস্যু, এটা তো গেল একটা সাইড, আমরা কিছুটা অনুভব করলাম। এবার বাংলা সীমান্তে কি হলো? আমাদের প্রিয় বাংলাদেশ, যে বাংলাদেশের জন্ম বৃত্তান্ত আমরা বোঝার চেষ্টা করছি, সেই ভাগের ক্ষেত্রে কি হলো সেগুলো তো আমাদের একটু বোঝা উচিত। 47 নাগাদ মুসলিম লীগ বলছে যে আমরা অখণ্ড বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত দেখতে চাই। মুসলিম লীগ 47-এই বলছে যে অখণ্ড বাংলাকে, বিভক্ত বাংলাকে নয়, অখণ্ড বাংলাকে আমরা পাকিস্তানের সাথে দেখতে চাই। কংগ্রেস কি করছে? সেক্ষেত্রে কংগ্রেস, হিন্দু মহাসভা এবং তফসিলি সম্প্রদায় তারা বাংলা ভাগ দাবি করছে। এর আগে আমি বহুবার বলেছি যে ভদ্রলোক শ্রেণী কেন বাংলাকে ভাগ করতে চান। তাদের এই চাওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে পলিটিক্যাল। তারা রাজনৈতিকভাবে পাওয়ার এক্সারসাইজ করেছেন অনেকভাবে, কিন্তু ডেমোক্রেটিক নর্মস বা ডেমোক্রেটিক কালচারে আসলে এই ভদ্রলোক শ্রেণী কখনোই অখণ্ড বাংলায় ইলেকশন করে পাওয়ারে আসতে পারত না। এজন্যই তারা তাদের মানে যে লিগ্যাসি, যে পাওয়ার কনজিউম করার যে মনোগত ইচ্ছা, সেটার জন্যই তারা বাংলাকে ভাগ করতে এক পায়ে খাড়িয়ে গেল। কংগ্রেস এই দাবির ব্যাপারে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিল, খুবই কুটিল চাল চাললো। তাদের দাবিটা চাললো হচ্ছে অতুল গুপ্ত নামক একজন মানুষের সামনে, একজন আইনজীবীর মাধ্যমে। অতুল গুপ্ত, তারা দুইটা পলিসি বললো, একটা হচ্ছে প্ল্যান, একটা হচ্ছে স্কিম। প্ল্যানটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনার প্রথমে তারা যে প্ল্যানটা বললো যে পুলিশ থানাকে একক ধরা হবে, ধরে নিয়ে থানার 55% বেশি হিন্দুর বসবাস যেসব জেলায়, 55% বা তার বেশি হিন্দুর বসবাস থাকবে যেসব জেলা, তারা থাকবে প্ল্যানের অংশ। এবং সংলগ্ন ভূমির যুক্তিতে, সংলগ্ন ভূমি মানে কাছাকাছি জুড়ে থাকা যে সংলগ্ন ভূমির যুক্তিতে রংপুর, রাজশাহী, মালদার 6টা মুসলমান অধ্যুষিত থানা আর 56% মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা চাওয়া হয়েছিল। কেন চাওয়া হলো? যেমন হচ্ছে মালদার মালিয়াচক থানা চাওয়া হলো এই কারণে যে সেখানে কলকাতায় কাছ দিয়ে বয়ে যাওয়া যে ভাগীরথী নদীর যে প্রবাহ, এই প্রবাহের উপরে পূর্ণ কর্তৃত্ব রাখতে পারবে। এই জন্য তারা মালদার একটা থানা চেয়ে ফেলল। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সেটাকে তারা চাইল। এরপরে দেখা যায় যে ফারাক্কা যে বাঁধটা হলো 1960 সালে, ফারাক্কা বাঁধটা কিন্তু এখানেই করা হলো। এরপরে মুর্শিদাবাদকে কেন তারা চাইল? মুর্শিদাবাদকে চেয়েছে তারা এই জন্য যে উত্তর, একেবারে উত্তরের যে উত্তরবঙ্গ এবং দক্ষিণের জেলাগুলো তাহলে জুড়ে থাকবে। যদি মুর্শিদাবাদ আবার পাকিস্তানের দিকে চলে যায়, তাহলে উত্তর এবং দক্ষিণের যে যোগাযোগটা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য তারা মুর্শিদাবাদ চেয়ে নিল। তারপরে
আমরা যেটা বলছি যে কলকাতার পাড় দিয়ে যে ভাগীরথী নদীর যে পানির প্রবাহ এটাকে অক্ষত রাখার জন্য তারা এই প্ল্যানটা করলো। যদি এই নদীর প্রবাহ যদি পাকিস্তানের দিকে পড়ে তাহলে এটা সমস্যা হতে বাধ্য। এই জন্য আমরা দেখলাম যে 60 সালের দিকে কিন্তু ওই যেটা বললাম 60 সালে তারা ফারাক্কা নির্মাণ করে ফেলে। তো মুর্শিদাবাদ তারা নেওয়ার পরিবর্তে একটা ইন্টারেস্টিং প্রস্তাব দিল, সেটা হচ্ছে খুলনা জেলাকে, এখানে সামান্য হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এগিয়ে ছিল 0.5% মতো, হয়তো খুলনা জেলাকে দিয়ে দিল হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান কংগ্রেসের। আর একটা স্কিম ছিল কংগ্রেসের, আর একটা প্ল্যান তারা বলল, বরং এই স্কিমটা তারা বেশি প্রচারণা চালিয়েছে, এত বেশি প্রচারণা চালিয়েছে যে দেশ ভাগের দায় বা বাংলা ভাগের দায় যেন কংগ্রেসের ঘাড়ে না আসে, এটা জন্য ইংরেজদের উপরে চলে যায়। এই জন্য তারা একটা স্কিম প্রচারণা করলো, সেটা হচ্ছে আপনার খুলনা, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, বাকেরগঞ্জ মানে হচ্ছে আপনার বরিশাল, ফরিদপুর, এই সবগুলোকে তারা ভারতের দিকে রাখার প্রস্তাব করলো। এরকম একটা হাস্যকর প্রস্তাব দিল যেন দেশ ভাগের দায়টা যেন পুরো ব্রিটিশদের উপরে না যায়, কংগ্রেসের উপরে না আসে, পুরো ব্রিটিশদের উপরে চলে যায়। এটা হচ্ছে তাদের স্কিম, যদিও স্কিমটা অতটা গ্রহণযোগ্যতা পায়নি, যেটা তাদের প্ল্যানটা গ্রহণযোগ্যতা পেয়েছে। আবার আরেক শ্রেণীর কট্টর হিন্দু, আপনার কট্টর হিন্দুরা হচ্ছে এর অংশ, মেদিনীপুর, বর্ধমান, হুগলি, তারা আরেকটা খুব কম্প্যাক্ট প্রস্তাব দিলেন। এই প্রস্তাবটা অনেকাংশেই যৌক্তিক ছিল, যে দক্ষিণ পশ্চিম বাংলা, কলকাতা, 24 পরগনা এবং খুলনা জেলা তারা নেবেন। বিনিময়ে তারা উত্তরের যে সংখ্যাগরিষ্ঠ জেলা দার্জিলিং এবং জলপাইগুড়ি তারা ছেড়ে দিতে রাজি আছে, দার্জিলিং এবং জলপাইগুড়িকেও তারা ছেড়ে দিবে। আর এভাবে দক্ষিণ পশ্চিম বাংলা, 24 পরগনা, এই কলকাতা, এগুলো তারা ধরে নেবে, খুলনাও এর সাথে যুক্ত থাকবে। এটা কিন্তু অনেক বেশি মানে কম্প্যাক্ট হতো হিন্দু জনগোষ্ঠীর জন্য, একটা ভৌগোলিকভাবে একটা কম্প্যাক্ট জেলা সৃষ্টি হতো। তো এই সঙ্গে সঙ্গে তারা ছাড়তে চেয়েছিল হচ্ছে দিনাজপুর, যশোর, মুর্শিদাবাদ, এগুলো তারা কিন্তু ছেড়ে দিতে রাজি হয়েছিল, এমনকি নদিয়া, যশোর, এগুলো সব তারা ছেড়ে দিতে রাজি হয়েছিল। এইটা কংগ্রেস তাহলে কি করলো আমি খুব সংক্ষেপে বলে নিয়ে এসেছি। সেন্ট্রাল কংগ্রেস এবং প্রভিন্সিয়াল কংগ্রেসের মধ্যে এক ধরনের পার্থক্য ছিল। পার্থক্যটা ছিল এরকম, সেন্ট্রাল কংগ্রেস বলতো যে দেশ ভাগ করা এটা আসলে বাউন্ডারি কমিশনের হাতে, মানে র্যাডক্লিফ এবং তার বাহিনীর হাতে, এটা নিয়ে কংগ্রেস কোনো কথাবার্তা বলবে না। প্রাদেশিক কংগ্রেস, আমি যে প্ল্যানগুলোর কথা বললাম এগুলো নিয়ে তারা খুব নাড়াচাড়া দিচ্ছে। আবার প্রাদেশিক কংগ্রেসের সাথে ভদ্রলোক শ্রেণীর হিন্দু ছিলেন যারা খুবই মানে আমি তো বারবার বলছি যে তারা সর্বান্তকরণে দেশভাগটা চাচ্ছিলেন। এই জন্য কংগ্রেস সবসময় নজর রেখেছে কিসে তাদের স্বার্থ রক্ষিত হবে। তো ধর্মীয় নিরিখে যে বিভাজনটা হলো, সেই বিভাজনটার দেখা গেল যে পশ্চিম বাংলার দিকে হচ্ছে 70% হিন্দু অধ্যুষিত এরিয়া, আর আমাদের এপাশে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের দিকেও 70 বা 71% মুসলিম অধ্যুষিত এরিয়া, এটা দেখা গেল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেশভাগ সম্পর্কিত যে কথাবার্তা আমরা গুলো বলি, আসলে কি শতভাগ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, নাকি কিছু সুবিধা পেয়ে সুবিধা ছেড়ে একটা বোঝাপড়ার মাধ্যমে ভাগ হয়েছিল? আসলে কিছু সুবিধা পেয়ে কিছু সুবিধা দিয়ে একটা বোঝাপড়ার মাধ্যমেই দেশটা ভাগ হয়েছিল। যেমন আমরা পাঞ্জাবের ক্ষেত্রে দেখি যে শতভাগ ধর্মীয় ভাবে কিন্তু ভাগ হয়নি, সেখানে যুক্তি দেখানো হয়েছে জলের প্রবাহ, পানির প্রবাহ যেদিকে যাবে সেইভাবে জেলাগুলোকে রাখা। কোনোভাবে গুরদাসপুর
ইন্ডিয়ার ভাগে পড়ার কথা না, কিন্তু সেটা পড়েছে। নেহেরুর প্রয়োজনায় হোক বা নেহেরুর প্ল্যানে হোক, সেই বাস্তবায়নটা কিন্তু করেছে, বাউন্ডারি কমিশন করেছে। এমনকি বাংলার ক্ষেত্রেও এ ধরনের দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি, যে ইন্ডিয়া বেশি সুবিধা পেয়েছে। তো ইন্ডিয়া যে বেশি সুবিধা পেয়েছে কিসের কিসের ক্ষেত্রে আমরা দেখি, আপনারা জানেন, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, যারা পত্রপত্রিকা পড়েন রেগুলার তাদের জানার কথা। এখনো পর্যন্ত দার্জিলিং এর লোকজন এখনো মনে করে যে তারা ইন্ডিয়ার ভাগে না পড়ে যদি বাংলাদেশের ভাগে পড়তো বা পূর্ব পাকিস্তানের ভাগে পড়তো, তাহলে তারা বেশি লাভবান হতো। দার্জিলিং এর একজন স্বাধীনতাকামী নেতা হচ্ছে সুভাষ ঘিসিং। আমি নিজে পড়েছি বছর 10 আগে, 10-12 বছর না, তারও বেশি হবে, 9-10 সালের দিকে। সুভাষ ঘিসিং বলেছে, প্রকাশ্যে বলেছে, যে আমরা ইন্ডিয়ার ভাগে না পড়ে বাংলাদেশের ভাগে পড়লে আমাদের অঞ্চলের ডেভেলপমেন্ট অনেক বেশি হতো। আমরা ইন্ডিয়ার ভাগে পড়ে আমরা বঞ্চিত হচ্ছি। তো এরকম ভাবে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এসব এলাকায় কিন্তু যথেষ্ট বঞ্চনার ক্ষোভ আছে এখনো পর্যন্ত। তো যাই হোক, আমরা যেটা যে আলোচনায় ছিলাম, এখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলো হচ্ছে এই ভাগের পরেও দেখা গেল যে জলপাইগুড়ি এবং দার্জিলিং তাদের সাথে আপনার দক্ষিণ মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা আছে। 1956 সালে যখন আবার ভাষার ভিত্তিতে ভাগ হলো, সারা ইন্ডিয়াকে পুনর্গঠন করা হলো, তখন বিহারের কিছু অংশ পশ্চিমবাংলার সাথে জুড়ে দিয়ে দার্জিলিং এবং জলপাইগুড়িকে যুক্ত করে দেওয়া হয় যেন এই ভূখণ্ডটা ঠিক থাকে। তার মানে মুর্শিদাবাদের ক্ষেত্রে হোক, তারপরে ওইদিকে মালদার ক্ষেত্রে হোক, যে এরিয়াগুলো যে নিরঙ্কুশ ভাবে ধর্মীয় ভিত্তিতে ভাগ হয়েছে তা না। এই ক্ষেত্রে তারা ভাগীরথী নদীর প্রবাহকে ঠিক রাখার জন্য একটা ভৌগোলিক এলাকা তারা প্ল্যান মাফিক নিয়ে নিয়েছে। ঠিক যেমনটা আমরা পাঞ্জাবের ক্ষেত্রে দেখেছি, আমরা ঠিক তেমনি বাংলার ক্ষেত্রেও দেখলাম যে এই সুবিধাগুলো নিয়েছে হচ্ছে ইন্ডিয়া। যেভাবে হোক তারা সুবিধাগুলো নিয়েছে, বাউন্ডারি কমিশনকে ছলে বলে কৌশলে যেভাবে হোক বুঝিয়ে প্ল্যান মাফিক এই কাজগুলো করেছে। আর একটা জিনিস না বললে এটা হচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে আপনার 1947 সালে জুন মাসে সিলেট কখনোই আমাদের অন্তর্ভুক্ত ছিল না, এটা আসামের অংশ ছিল। সেখানে যে গণভোট হয় জুন মাসে, সেখানে 60% লোক ভোট দেয় পক্ষে, এবং আসামের এই সিলেট আমাদের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক এরকম ভাবে গণভোটে অংশ নিয়েছিল পাকিস্তানের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, যেটা খাইবার পাখতুনখাওয়া। সেখানে 99% লোক ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে থাকবে বলে, সেটাও কিন্তু পাকিস্তানের সাথে যুক্ত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাতিসংঘের ম্যান্ডেট থাকা সত্ত্বেও কাশ্মীরে আজ পর্যন্ত গণভোট হয়নি যে কাশ্মীরি জনগণ কোন দিকে যেতে চায়। এটা যদি গণভোট হতো তাহলে তো বেস্ট হতো, যে তারা কোন দিকে যেতে চায়। অথচ এটা টপ ডাউন অ্যাপ্রোচে উপর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনার জওহরলাল নেহরু পছন্দের এরিয়া ছিল। আপনারা জানেন যে দেশভাগের সময়, আমি যেটা বললাম, দেশভাগের সময় সে তার জায়গা ফিক্স করে ফেলছে, গুরদাসপুর জন্য এদিকে থাকে। গুরদাসপুর যদি পাকিস্তানে পড়ে তাহলে কাশ্মীরটা বিচ্ছিন্ন হয়ে যেত, জম্মু এবং কাশ্মীর দুটোই। তো যাই হোক, আমি অনেক বেশি সময় নিয়ে ফেললাম। আপনারা এই ক্ষেত্রে পড়াশোনা করেন, জানেন, দেশভাগ সম্পর্কিত তথ্যগুলো জানার দরকার আছে। আপনারা এই ক্ষেত্রে ভারত স্বাধীন হলো, মৌলানা আজাদ, তারপরে আপনার আরো বই আছে, প্রচুর বই আছে সংক্রান্ত, প্রচুর লিটারেচার আছে, যেখানে যেটা দেখবেন সেটা কথা বলবেন। কেউ একজন হাত তুলছেন, জিহাদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বহির্বিশ্বে পৃথিবীব্যাপী প্রতি 80 বছর বা 100 বছর পরে একটা বড় ধরনের পরিবর্তন আসে বিভিন্ন দিকে। এই যেমন দেশ ভাগ হলো, পাকিস্তান ভাগ হলো, বাংলাদেশ ভাগ হলো। একটা সময় তো এগুলো ব্রিটিশরা শাসন করতো, একত্রিত ছিল। তো স্যার, ভবিষ্যতে কি এই যেমন বাংলাদেশ,
তারপরে পাকিস্তান, ইন্ডিয়ার আমরা যেটা সেভেন সিস্টার দেখতে পাই, ওটা সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশেও কি এর চেয়েও খণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে স্যার? যেমন চট্টগ্রাম। বাংলাদেশে হবে, বাংলাদেশের সম্ভাবনা আছে ইন্ডিয়া দখল করে নেবে বাংলাদেশ, এটার সম্ভাবনা আছে। বাংলাদেশ আর কি খণ্ডিত হবে বলেন? বাংলাদেশে আপনার অন্তত পক্ষে 15% লোক হচ্ছে ভাবগত ভাবে, আধ্যাত্মিক ভাবে তারা ইন্ডিয়ান নাগরিক। অন্তত পক্ষে 15% জনগোষ্ঠী আছে। দুর্ভাগ্যজনক হলেও তথ্যটা সঠিক। আবার এটাও আমাদের জন্য খুবই বেদনার কারণ যে ইন্ডিয়াতে 1%ও নাই যারা বাংলাদেশ সাপোর্ট করে। হ্যাঁ, তো এই জন্য আমাদের খুব সম্ভবত আমাদের জেনারেশনে দেখলেও দেখে যেতে পারি যে ইন্ডিয়ানরা আমাদের বাংলাদেশ দখল করে নিচ্ছে, খুবই সম্ভাবনা আছে। এবং এই দেশের 15% লোক রাজাকারগিরি করবে যে আসেন আপনারা আসেন, এই দেশটা দখল করে নেন, আমাদের মুক্ত করেন। হ্যাঁ, তো এরকম খুবই সম্ভাবনা আছে। দেশ ভাগের সম্ভাবনা নাই, দেশ দখলের সম্ভাবনা আছে। বুঝতে পারছেন জিহাদ? এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, আপনাদের যে এগ্রি করতে হবে তা না। বুঝতে পেরেছি। সিকিমের তো স্যার এরকম ঘটনাই করছিল স্যার, এরকম হতে পারে। পুরনো ব্যাপার, মডার্ন ব্যাপার হচ্ছে এরপরে ইন্ডিয়া যদি তাদের মানে অনুগত কোনো দাস বা দাসানুদাসকে পাওয়ারে বসাতে না পারে, তারা ডিরেক্ট সামরিক হস্তক্ষেপ করবে। এজন্য আমাদের যে দেখেন এত বড় উপমহাদেশের এত বড় একটা ক্রাইসিস, রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নাই। হ্যাঁ, তো এটা দীর্ঘমেয়াদে আমাদের ভোগাবে। এখনো যদি আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী না করি, আমাদের উচিত পরমাণু অস্ত্রের দিকে যাওয়া। আমাদেরও একটা পরমাণু বোমা থাকা উচিত, কারণ এই দেশের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিবেশী রাষ্ট্রের আছে, আমাদেরও থাকা উচিত, নইলে এই দেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে। এবং এটা আপনারা তরুণরা আছেন, আপনাদের প্রচুর ফেসবুক, আপনাদের প্রচুর অ্যাক্সেস আছে, আপনারা এগুলো বলেন, আওয়াজ তুলেন। এই দেশের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্র দরকার আছে এবং সামরিকভাবে শক্তিশালী হওয়া দরকার আছে, নইলে এই দেশ রক্ষা করা যাবে না। যাই হোক, এখন আমরা অন্য একটা বিষয়ের দিকে যাই, আমরা ভিন্ন দিকে চলে গেছি। আজকে যে মূল আলোচনা যেটা আমি করতে চেয়েছি, আমি রিডিং ম্যাটেরিয়ালস আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা সেটা আপনারা কতদূর হয়তো পড়তেও পারেননি, কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রশ্নটা আপনারা লিখে নেন। প্রশ্নটা হবে এরকম, এই যে রিডিং ম্যাটেরিয়ালসটা আমি দিয়েছি, এটা রওনক জাহানের পাকিস্তান ফেলিউর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন এই বই থেকে একটা চ্যাপ্টার নেওয়া। প্রশ্নটা হবে এরকম, রওনক জাহান কিভাবে আইয়ুব খান গৃহীত অর্থনৈতিক নীতিসমূহ ব্যাখ্যা করেছেন, অথবা রওনক জাহান আইয়ুব খান গৃহীত নীতিসমূহ কিভাবে ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হবে আইয়ুব খান গৃহীত অর্থনৈতিক নীতিসমূহ অসমতা দূরীকরণে কেন ব্যর্থ হয়েছিল। টোটাল বিষয়টা আমরা রওনক জাহানের মতামত বলব। তো আপনারা যেহেতু নজর দিতে পারেন নাই, আমি মোটামুটি প্রিসাইসলি এটা বলার চেষ্টা করব। আর যদি আমরা এক্ষেত্রে আপনারা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হতেন, তাহলে আমি প্রশ্নটা কিন্তু আরেকটু ক্রিটিক্যালি করতাম। ক্রিটিক্যালি প্রশ্নটার অর্থ এই ছিল যে রওনক জাহান আইয়ুব খান গৃহীত অর্থনৈতিক নীতিসমূহ কিভাবে ব্যাখ্যা করেছেন। আরেকটু ক্রিটিক্যাল হলে বলতাম যে যদি আপনারা আরো একটু অ্যাডভান্স হতেন, আমি জানি না যে এই ধরনের প্রশ্ন করব কিনা, যে আইয়ুব খানের অর্থনৈতিক নীতিসমূহ ব্যাখ্যার ক্ষেত্রে রওনক জাহানের যুক্তিসমূহ কতটা যুক্তিযুক্ত। রওনক জাহান যে যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলো কতটা যুক্তিযুক্ত, অথবা রওনক জাহান অর্থনৈতিক নীতিসমূহ ব্যাখ্যা করেছেন যেভাবে, আপনি কি তার সঙ্গে একমত? যদি একমত না হন, তাহলে রওনক জাহান যেভাবে ব্যাখ্যা করেছেন সেই নীতিসমূহের দুর্বলতাগুলো চিহ্নিত করুন, মানে ক্রিটিসিজম আর কি। তিনি যে নীতিসমূহ যেভাবে ব্যাখ্যা করেছেন তার দুর্বলতাগুলো কি কি ছিল,
কেন আপনি তার সাথে একমত না, এভাবে আসলে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হওয়া উচিত। কিন্তু আমরা প্রশ্নগুলো করি হচ্ছে গরুর রচনার মতো, সেখানে কোনো যুক্তি থাকে না, যুক্তি থাকলেও যুক্তির সপক্ষে তথ্য থাকে না। হ্যাঁ, থাকে হচ্ছে প্রচুর আপনার ইমোশনাল কথাবার্তা। যেমন আমরা বলি যে অমুক অমুক এই করেছে ওই করেছে এই জন্য এই হয়েছে, তার সপক্ষে কোনো যুক্তি নাই, কোনো তথ্য নাই। তো যাই হোক, আমরা মূল আলোচনাটা শুরু করি। শুরু করার আগে আমি আপনাদেরকে, আচ্ছা, মোহাম্মদ কি আব্বাস, আপনি কি কিছু বলবেন? মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আব্বাস কিছু বলছেন নাকি? ও আচ্ছা, আপনি হাঁটার মধ্যে আছেন, আচ্ছা ঠিক আছে, সরি। এই যুক্তির ক্ষেত্রে আপনারা মোটা দাগে কিছু বিষয় বলবেন যে কেন আমরা আইয়ুব খানকে বেছে নিলাম তার ইকোনমিক পলিসির ক্ষেত্রে। আমরা 1947 থেকে 58 পর্যন্ত হচ্ছে যে গভর্নমেন্টাল সিস্টেম ছিল, সেই সিস্টেমটা ফেল করলো। মানে সোজা কথা হচ্ছে, আমরা ওই পর্বটা পড়ি নাই। আপনারা যারা মাস্টার্সে সাউথ এশিয়ান হিস্ট্রি পড়বেন তখন এটা আলোচনা হবে যে পাকিস্তানে গণতন্ত্র কেন ফেল করলো, কেন সামরিক বাহিনী 58-এ সামরিক অভ্যুত্থানে অংশ নিল, বা আইয়ুব খান কেন পাওয়ারে আসলো। সেটা পরে যখন ডিটেলস আসবে তখন পড়বো। যেহেতু আমরা বাংলাদেশের অভ্যুদয় জানছি, সেহেতু টোটাল পাকিস্তানের ডেমোক্রেসি কেন ফেল করলো সেটা এখন আপাতত প্রাসঙ্গিক নয়। এই জন্য আমরা 58 থেকে শুরু করছি। 47 to 58 ইকোনমিক অবস্থা ছিল আসলে স্ট্যাগন্যান্ট, এক ধরনের স্থবির, কোনো ধরনের ডেভেলপমেন্ট নাই, বরং পশ্চিমের তুলনায় পূর্ব ক্রমাগত পিছিয়ে পড়ছে। আমি কালকে ক্লাসে কিছু কিছু ইনফরমেশনে বলেছি যে আসলে অসমতা বেড়েই চলেছে। আইয়ুব খান পাওয়ারে আসার পরে এই অসমতাকে স্বীকার করে নেওয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অসমতাকে স্বীকার করে নেওয়া। তো অসমতাটা স্বীকার করে তারা কি করছে, অসমতাকে স্বীকার করে কিছু পদক্ষেপ নিচ্ছে যে হ্যাঁ আসলে অর্থনৈতিকভাবে বা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ভাষায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে পিছিয়ে পড়েছে। তো এই পিছিয়ে পড়া, এই ইকোনমিক যে অসমতা, এই অসমতা দূরীকরণে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। ঘোষণা দিয়েই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, এই জন্য এটা হচ্ছে সিগনিফিকেন্ট। সেটা প্রথম নেওয়া হলো 1961 সালে মে মাসে। সেটা নেওয়া হলো আবার আমাদের এই পূর্ব পাকিস্তানে একটা প্রেস কনফারেন্স করেই বলা হলো যে এই যে বাঙালিরা যে পিছিয়ে পড়ছে, পূর্ব পাকিস্তান যে পিছিয়ে পড়ছে, এদের ডেভেলপমেন্টের জন্য আমরা এক ধরনের ডিজাইন করছি। ডিজাইনটা হচ্ছে এই পূর্ব পাকিস্তানের ইকোনমিকে আর একটু উপরে তোলার জন্য আমরা কিছু প্রস্তাবনা পেশ করছি। সেই প্রস্তাবনার 3টা বড় বড় ধাপ ছিল। এই ধাপগুলো রওনক জাহান তুলে ধরেছেন। সেটা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে রিসোর্সেস, যে সম্পদগুলো ছিল সেগুলো পুনর্বন্টন করা, সেন্টার মানে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট তো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার থেকে প্রাদেশিক সরকারের সম্পদের পুনর্বন্টন, এটা হচ্ছে ফার্স্ট পদক্ষেপ। সেকেন্ড হচ্ছে আঞ্চলিকভাবে অর্থনীতির পলিসি গ্রহণ করা, অর্থনৈতিক নীতি পরিকল্পনা, সেটা হচ্ছে আঞ্চলিকভাবে করা হলো। তারপরে একটা হলো আপনার যে রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা একটা ওয়ার্কস প্রোগ্রাম করবে। এটা হচ্ছে সবচাইতে বিখ্যাত প্রোগ্রাম, রুরাল ওয়ার্কস প্রোগ্রাম। এটা আইয়ুব খান করে, যার ফলে অনেকে বলছে যে পূর্ব পাকিস্তানে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।
এই রুরাল ওয়ার্কস প্রোগ্রামের মাধ্যমে। আপনারা লেখার সময় জোর দিবেন হলো এই 3টা পয়েন্টে। একটা হচ্ছে সম্পদ, আপনার সেন্টার, কেন্দ্র থেকে প্রদেশের মধ্যে যে সম্পদের পুনর্বন্টন, সেটাতে আপনারা ফিক্স করবেন। সেকেন্ডলি হচ্ছে রিজিওনাল ইকোনমিক প্ল্যানিং এর ক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। থার্ড হচ্ছে রুরাল ওয়ার্কস প্রোগ্রাম। এই 3টা বিষয়ের উপরে জোর দিলে তার ইকোনমিক পলিসিটাকে একটু ধরা যাবে। আমি আবারও বলছি যে আমরা একটু ক্রিটিক্যালি পড়বো প্রত্যেকটা যুক্তি, পাল্টা যুক্তি, সেগুলো কিভাবে দাঁড় করানো হয়েছে, কেন আমরা এগ্রি করছি, কেন এগ্রি করছি না, সেগুলো বিষয়ে আমরা পড়ব। প্রত্যেকটা লাইন বাই লাইন আপনারা পড়ে দেখবেন। আমি জাস্ট আলোচনা করছি, আমার সাথে আপনারা এগ্রি করার দরকার নেই। আপনারা প্রত্যেকটা যুক্তি পড়বেন, আন্ডারলাইন করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আরেকটু স্যার জিনিস, পয়েন্টটা আরেকবার রিপিট করা যায় স্যার প্লিজ? একটা হচ্ছে এটা বইতে আছে আপনার, একটা হচ্ছে সেন্টার এবং প্রভিন্সের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে সম্পদের পুনর্বন্টন, রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস বিটুইন সেন্টার অ্যান্ড প্রভিন্সেস, এটা হচ্ছে ফার্স্ট যুক্তি। সেন্টার এবং আপনার কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে যে মূল যে ডিবেটটা ছিল যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, তাদের যে এখানে যে ট্যাক্স গুলো দেওয়া হয় সেই অনুযায়ী এখানে ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো হয় না, এগুলো মানে ভালোভাবে সুষম বন্টন হওয়া উচিত। হ্যাঁ, এই বিষয়গুলোর উপরে জোর দিয়ে এটাকে পুনর্বন্টনের নীতি গ্রহণ করা হয়। আপনারা এগুলো সব যুক্তিগুলো পাবেন। সেকেন্ডলি হচ্ছে রিজিওনাল ইকোনমিক প্ল্যানিং, যে আঞ্চলিকভাবে যে অর্থনৈতিক যে নীতি, সেটাকে আপনার সেটার ক্ষেত্রে তারা কি কি পদক্ষেপ নিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফেজ, যেটা হচ্ছে আমরা দেখছি যে থার্ড 5 ইয়ার প্ল্যান পাকিস্তানে ততদিনে 2টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়ে গেছে। আপনারা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা জানেন। একটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এবং থার্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে হচ্ছে আপনার 60 থেকে 65, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে 55 থেকে হচ্ছে 60। থার্ড 5 ইয়ার প্ল্যানে যেখানে আপনার একেবারে টার্গেট ফিক্স করে দেওয়া হলো যে রিজিওনাল যে ডিসপ্যারিটিটা, যে অসমতাটা আছে, একটু আপনারা স্যারকে শুনতে পাচ্ছেন?
স্যার এর কোনো কথা তো শোনা যাচ্ছে না। মিউট হয়ে গেছে, আনমিউট হয়ে গেছে, বুঝছো? স্যার তো বলেই গেল, আপনারা একটু ওয়েট করেন। স্যার তো মিউট করে রাখছে। ইয়ার প্ল্যানে কিছু পদক্ষেপ নেওয়া হয়। তো আপনারা, আমি যে রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি সবগুলো টেবিল সেখানে ফলো আপনার আছে। এই টেবিলগুলো দেখলে আপনাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। বিশ্লেষণ করতে গেলে আপনারা টেবিলটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। তো কিছু কিছু জায়গা আমি বলছি। একটা জায়গা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানে পাবলিক সেক্টর অ্যালোকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইস্ট পাকিস্তানে বরাদ্দ করা হচ্ছে 14,390 মিলিয়ন। সেটা ওয়েস্ট পাকিস্তান থেকে বেশি, যেমন 12,000 মিলিয়ন বা 14,390 মিলিয়ন, সেখানে ওয়েস্ট পাকিস্তান অনলি 12,000 মিলিয়ন। তার মানে আমরা একটা জায়গায় দেখছি যে অর্থ বরাদ্দের ক্ষেত্রে পশ্চিম থেকে পূর্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং অর্থনৈতিক অর্থের যে বরাদ্দটা সেই বরাদ্দটা বেশি দেওয়া হচ্ছে। পূর্ব পাকিস্তানকে দেওয়া হচ্ছে 14,390 মিলিয়ন এবং পশ্চিমকে দেওয়া হচ্ছে 12,000 মিলিয়ন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের চেঞ্জ অর্থের যে অ্যালোকেশনের ক্ষেত্রে। আবার আরেকটা যুক্তি আমরা দেখছি যে পূর্ব পাকিস্তানের শেয়ার ইনক্রিজ করছে হচ্ছে 47% 1960-61 সালের হিসাব অনুযায়ী, আর 71% হচ্ছে 65-66-এ। তার মানে 60-61 সালে যদি 47% থাকে, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে 65-66-এ গিয়ে 71% হচ্ছে। তার মানে কিছু চেঞ্জ আসছে, যে অর্থের বরাদ্দের পরে পূর্ব পাকিস্তানের অর্থনীতিতে কিছু ধরনের চেঞ্জ আসছে। আচ্ছা, থার্ড 5 ইয়ার প্ল্যানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রাইভেট সেক্টরে 1,100 কোটি 2 উইং এর ক্ষেত্রে বরাদ্দ করা হচ্ছে 1,100 কোটি। এক্ষেত্রেও আমরা সমতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক ধরনের সমতা রক্ষা করা হচ্ছে। 63-64 সাল থেকে 65-66 সালে এটা 22% তাদের ইনভেস্টমেন্টটা বাড়ছে। এরপরে হচ্ছে এক ধরনের খুব বড় তথ্য, 1963-64 সালে ইস্ট পাকিস্তানে 547, ওয়েস্ট পাকিস্তানে 2091, এটা হচ্ছে মিলিয়ন রুপিস। আর 67-68-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি 1,038, আর ওয়েস্ট পাকিস্তানে 3,667। 547 থেকে 1,038 পর্যন্ত আসছে, আর ওয়েস্ট পাকিস্তানে 2,000 থেকে 3,500 পর্যন্ত। আমরা মোটা দাগে যদি বলি, তার মানে আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওয়েস্ট থেকে যে এক ধরনের তুমুল পার্থক্য ছিল, সেই পার্থক্যটা 67-68 সালে কিন্তু অনেকাংশেই কমে আসছে প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। এই চেঞ্জগুলোকে আমাদের মাথায় নিতে হবে এই যে ইকোনমিক পলিসির ক্ষেত্রে। তো আমরা যেটা দেখছি 47 থেকে 58 পাবলিক সেক্টরের অ্যালোকেশন ইস্ট পাকিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। এতটাই বাড়ছে, ইস্ট পাকিস্তানে তাদের শেয়ার ইনক্রিজ করছে 150%,
আর ওয়েস্ট পাকিস্তানের ক্ষেত্রে সেই ইনক্রিজের মাত্রাটা হচ্ছে অনলি 90%। তার মানে মোর দ্যান 60% বেশি আপনার শেয়ার ইনক্রিজ হচ্ছে ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে। আচ্ছা, থার্ড 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার দুই উইং এর ক্ষেত্রে আগে যে পার্থক্যটা ছিল, পার্থক্যটা হচ্ছে অনেক বেশি পার্থক্য ছিল, সেই পার্থক্যটা তৃতীয় বছরে এসে কমে আসছে। কমে আসার কারণটা কিন্তু আমরা প্রথম যুক্তিতে বলেছি। সেটা প্রথম যুক্তিটা ছিল যে পাকিস্তান, পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে বরাদ্দ হচ্ছে 14,390 মিলিয়ন, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে হচ্ছে 12,000 মিলিয়ন। এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে জন্য আইয়ুব খানের যুগকে বলা হয় রেভলিউশনারি যুগ, যে ডেভেলপমেন্ট ওয়ার্কস এর কারণে আইয়ুব খান হচ্ছে স্মরণীয়। তার যে রুরাল ওয়ার্কস প্রোগ্রামের মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানে ব্যাপক যে পরিবর্তন হয়, এটা অনেকে বিপ্লবের সাথে তুলনা করেছে। বিপ্লবটা হচ্ছে গ্রিন রেভলিউশন বলা হয়। আইয়ুব খানকে বলা হয় যে তিনি গ্রিন রেভলিউশনের জনক। তো এই ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে আইয়ুব খান 58-এ ক্ষমতায় আসলেও প্রথম দিকে অতটাও তিনি নজর দিতে পারেন নাই। সে পিওরলি নজর দেওয়া শুরু করলো হচ্ছে 62-63 সালে। তিনি রুরাল ওয়ার্কস প্রোগ্রাম চালু করলেন। সেটা হচ্ছে অর্থনীতি, তারপরে প্রশাসনিক যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তিনি কিছু পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম করেন। আপনারা অনেকেই যারা গ্রাম থেকে আসছেন, 80-র দশক বা 90-এর দশকে যদি কেউ আপনারা থেকে থাকেন, তাহলে দেখবেন যে কাঁচা রাস্তায় মাটি দেওয়া প্রকল্প, এটার নাম দেওয়া হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। এই কর্মসূচিগুলোতে ওই সারাদিন মানুষ মাটি কাটে এবং রাস্তার উপরে দেয়। এই কাজের বিনিময়ে গম বা চাল দেওয়া হতো। এই রুরাল ওয়ার্কস প্রোগ্রামের মেইন টার্গেটটা ছিল কাবিখা নাকি স্যার? কিছু বলছেন ফাতিমা? জি স্যার, কাবিখা। জি স্যার। আচ্ছা, এখন যেটা এটা মূল উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, যে আপনার বেকার লোকজন তাদের কর্মসংস্থান সৃষ্টি করা। কাজের সৃষ্টি হলে তারা আপনার না খেয়ে থাকবে না, বিশেষ করে ড্রাই মৌসুমে, শুষ্ক মৌসুমে যাদের কাজ থাকতো না, তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার জন্য রুরাল ওয়ার্কস প্রোগ্রামের পদক্ষেপ নেওয়া হয়। তো এক্ষেত্রে মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আপনার কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি হলে ওই এলাকার লোকজনের ক্রয় ক্ষমতা বাড়বে। ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে অর্থনীতিতে এক ধরনের পজিটিভ প্রভাব পড়ে, একটা মানে বাজার সৃষ্টি হয়। সে পণ্য কেনে, একজন বিক্রি করে, ক্রেতা বিক্রেতার সম্পর্ক ডেভেলপ করে। সোজা কথা হচ্ছে অর্থনীতিতে গতিশীলতা আসে। সেই প্রোগ্রামের কারণে তিনি রুরাল ওয়ার্কস প্রোগ্রাম চালু করলেন এবং রুরাল ওয়ার্কস প্রোগ্রামের ক্ষেত্রে তিনি কয়েকটা পদক্ষেপ নিলেন। এই জন্য তিনি 62-63 থেকে 66-67 সাল পর্যন্ত তিনি 671.63 মিলিয়ন ইনভেস্ট করলেন এই রুরাল ওয়ার্কস প্রোগ্রামের ফলে। 671.63 মিলিয়ন রুরাল ওয়ার্কসের জন্য তিনি পদক্ষেপ নিলেন। এরই আওতায় 1,11,402 মাইল তিনি কাঁচা রাস্তা করলেন। কাঁচা রাস্তা, আপনারা হয়তো খুব অবাক হচ্ছেন যে কাঁচা রাস্তা করার জন্য এই প্রোগ্রামটা, গ্রামের অনেক এরিয়ায় ছিল যেখানে চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। বিশেষ করে পূর্ববঙ্গের বৈশিষ্ট্যটা ছিল একসময় শুধুমাত্র নদী দিয়ে যাতায়াত করত, কোনো চলাফেরা পায়ে হাঁটার জন্য রাস্তা ছিল না। শুষ্ক মৌসুমে কেবল পায়ে হেঁটে যে দিক দিয়ে পারতো সেদিক দিয়ে যাতায়াত করতো, পায়ে হাঁটার রাস্তা ছিল না। এটা প্রথম আইয়ুব খান করলেন। 1,11,402 মাইল কাঁচা রাস্তা করলেন। তারপরে তিনি 7,264 মাইল তিনি পাকা রাস্তা করলেন।
7,264 মাইল। তিনি 9,840 মাইল তিনি ড্রেন এবং ক্যানাল মানে খাল খনন করলেন। তারপরে 8,874 মাইল তিনি নদী তীরবর্তী অঞ্চলগুলো তিনি বাধাই করলেন, যে তীরবর্তী বাধাইয়ের কাজগুলো তিনি করলেন। এগুলোর ফলে কি হলো? এগুলোতে আপনার ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করলো, শেষ মৌসুমে পানি প্রবাহ ফিক্সড হলো। তারপরে নদী তীরগুলো বাঁধানোর ফলে বৃষ্টি মৌসুমে যে ওভারফ্লো হতো নদীগুলোতে, সেখান থেকে তারা বন্যার কন্ট্রোল করার সুবিধাটা পেল। আর অবশ্যই পাকা রাস্তা এবং কাঁচা রাস্তার সুবিধাটা আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল, যে দেশের অভ্যন্তরীণ বাজারে পণ্যের আনা নেওয়া, পণ্যের বাজারজাতকরণের জন্য এটা খুবই সুদূর প্রসারী প্রভাব ফেললো। যে কৃষির যে আপনার বন্যা নিয়ন্ত্রণ, সেচ নিয়ন্ত্রণ, ক্যানালগুলো খনন এবং নদীর প্রবাহ ঠিক রাখার ফলে ফসলের ক্ষতি কমে গেল, বন্যার ক্ষতি কমে গেল এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে কৃষি পণ্যের কৃষির উৎপাদন বেড়ে গেল। এখন কৃষি উৎপাদন বাড়লে তো হবে না, এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এই প্রোডাক্টগুলো আনা নেওয়া খুব সুবিধা হলো। কত ধরনের বৈপ্লবিক পরিবর্তন হলো আপনারা একটু সিম্পলি চিন্তা করে দেখেন। যে কৃষি পণ্যের বাজারজাতকরণের জন্য আপনার রাস্তা হচ্ছে যেটা আগে ছিল না। তারপরে এই রাস্তাগুলো খনন, রাস্তাগুলো বাধাই করা, তার ডেভেলপমেন্টের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে যারা কাজ করছে তাদের বেকারত্বের অবসান হলো। কয়েকভাবে এটা পূর্ব পাকিস্তানে এক ধরনের প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করলো। কোনো সন্দেহ নাই যেটা একটা পজিটিভ প্রভাব ফেলেছিল। কিন্তু আমরা খুবই অবাক হচ্ছি যে রওনক জাহানের মতো একজন এরকম কথিত যশা রাষ্ট্রবিজ্ঞানী, তিনি প্রচুর পরস্পর বিরোধী ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য আমি বলছিলাম যে এটার আসলে হওয়া উচিত ছিল যে তার যুক্তিগুলোর মধ্যে কুযুক্তি কোনগুলো আছে সেগুলো খুঁজে বের করুন। সেগুলো তো এখন এটা আরো কঠিন ক্রিটিক্যাল ভাবে পড়া উচিত ছিল, সেটা আমরা পড়ছি না। আমরা পড়বো এখন যে তিনি যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিগুলোকে আমরা মোটামুটি পড়ছি। এখন কিছু দুর্বলতা আমরা বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে তিনি বলছেন প্রথমত যে দুই পাকিস্তানের মধ্যে পার ক্যাপিটা ইনকাম দুই পাকিস্তানেই বেড়েছে, কিন্তু তিনি বলছেন যে পূর্ব পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম 1960 সালে ছিল 269 টাকা, 69 রুপি আর কি। এটা 68-69 সালে 291 রুপিতে উন্নীত হয়। কিন্তু ওয়েস্ট পাকিস্তানে 355 থেকে 473 রুপি। উনি বলছেন এটা হচ্ছে অসমতা। আচ্ছা, আমরা মেনে নিলাম অসমতা, ওয়েস্ট পাকিস্তানে পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। কিন্তু আপনারা দেখেন পূর্ব পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম 269 টাকা ছিল, সেখান থেকে 291 টাকা উঠেছে। আর ওয়েস্ট পাকিস্তানে একই সময়ে পার ক্যাপিটা ইনকাম ছিল 355 টাকা, সেটা 473 টাকায় চলে গেছে। ওদেরটা বাড়ছে, আমাদেরটাও বাড়ছে। এক্ষেত্রে উনি বলছেন যে অসমতা চলছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা মেনে নিলাম, অসমতা চলছে। কোন কোন যুক্তিগুলো আমরা মেনে নিচ্ছি, কোনগুলো মেনে নিচ্ছি না, সেটা আপনারা দেখবেন। তারপরে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে একটা স্থিতি অবস্থা থেকে পূর্ববর্তী দশকে যে স্থিতি অবস্থা ছিল সেখান থেকে ইনক্রিজ করছে। সেকেন্ড যুক্তিতে তিনি বলছেন ওয়েস্ট পাকিস্তান ইকোনমি কন্টিনিউ। আচ্ছা, সেখানে তিনি 0.6%, 1954 থেকে 60 পর্যন্ত ছিল 0.6%। 2.6% হচ্ছে 59 থেকে 65 পর্যন্ত। তার মানে এক ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখছি। 0.6% থেকে 59 থেকে 65 সালে যাচ্ছে 2.6%। ওয়েস্ট পাকিস্তানে তিনি 0.9% থেকে 4.4% চলে যাচ্ছে। এটাকেও তিনি অসমতা বলছেন। ওয়েস্ট পাকিস্তানে একটু বেশি বেড়েছে আর কি,
যাই হোক, এটাও আমরা মানলাম। এবার থার্ড পয়েন্টে আসেন। পূর্ব পাকিস্তানে যে অর্থনীতি, যে একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা স্থিতাবস্থা ছিল, মানে খুবই শ্লথ গতি ছিল, সেটা 62-63 সালে তাদের ম্যানুফ্যাকচারিং, আপনারা ম্যানুফ্যাকচারিং সম্পর্কে বলেন, ওভারঅল রিজিওনাল ইনকাম ছিল 7.4%, আর ওয়েস্ট পাকিস্তানের ক্ষেত্রে, ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে 12.7%। আমরা জানি, আমরা যেদিন প্রথম ক্লাস করছি এই বিষয়ে আমরা যে বলেছি যে পাকিস্তানের আয়তন আমাদের তুলনায় অন্তত অনেক গুণ বেশি, অন্তত 5 গুণ আয়তন বেশি। সেখানে কেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে সেটাও আমরা বলেছি, যে একেবারে প্রথম, এই রওনক জাহানের বইতেই আছে, প্রথম দিক থেকেই তিনি বলছেন যে ইনহারেন্ট ডিসপারিটিস, প্রথম থেকেই জন্মগতভাবেই এক ধরনের অসমতা ছিল, তারই কন্টিনিউশন। সেটা কিন্তু এই যুক্তিগুলোতে উনি ভুলে গিয়েছেন। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড আর একটা যুক্তিতে আপনারা দেখেন যে 59-60 সালে 66-67 পর্যন্ত রাস্তা ইনক্রিজ হয়েছে 1548 কিলোমিটার পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে এটা 2824 মাইল। আপনার যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে 5 গুণ বেশি বড়, সেখানে যদি রোডের ডেভেলপমেন্টটা হয়, আর সেই তুলনায় আমাদের এপাশের যে এটার সাথে রেশিও করলে কিন্তু দেখা যাবে আমাদের পাশে হচ্ছে ডেভেলপমেন্টটা বেশি। এটা হওয়া উচিত হচ্ছে 5 গুণ, 1548 কিলোমিটার, সেটা 5 গুণ দিয়ে হলে ইস্ট পাকিস্তানে হচ্ছে, ইস্ট এবং ওয়েস্টের ভৌগোলিক যে আয়তন, তার সাথে আপনারা রাস্তার আয়তনগুলো মিলালে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা অসার যুক্তি দিয়েছেন। এই যুক্তির সাথে একমত হওয়া আসলে উচিত না। যাই হোক, আমরা এরপরে যে যুক্তিগুলো আছে, মোটর ভেহিকেলস ওপাশে বেশি, হাসপাতালের সংখ্যা ওপাশে বেশি, এগুলো আছে। এ ধরনের অসমতা ছিলই, কিছু কিছু ক্ষেত্রে আসলে অসমতা ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে উনি কুযুক্তি দেখিয়েছেন যেগুলোর সাথে আমরা একমত নই। প্রাইমারি এডুকেশন, হাই স্কুল, ইউনিভার্সিটি, এইগুলোতে তিনি এনরোলমেন্টের ক্ষেত্রে তিনি অসমতা দেখিয়েছেন। আমরা বলেছি যে লাহোর বিশ্ববিদ্যালয় 1880 সালে প্রতিষ্ঠিত, আমাদের এপাশে একটা বিশ্ববিদ্যালয় হতে 1921 সাল পর্যন্ত ওয়েট করতে হয়েছে। আবার ইন্ডিয়ান আইসিএস অফিসার 1947 সাল পর্যন্ত, 21 থেকে 47 পর্যন্ত একটা আইসিএস অফিসার প্রডিউস করতে পারে নাই আমাদের ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু অন্যান্য ওই পাকিস্তানে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বা লাহোর বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু প্রোডাকশনটা এত নিম্নমানের ছিল না, আর সেখানে কলেজ এবং ভালো মানের 8 ডজন কলেজ ওই 20 শতকের প্রথম দিকেই ছিল। আমাদের এখানে কিন্তু ওই মানের ভালো কলেজ অনেক পরে আসছে। তো যাই হোক, ওগুলো হচ্ছে পরের যুক্তি। উনি যুক্তিগুলো সাজিয়েছেন যে আসলে এপাশে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনরোলমেন্ট, ওপাশে পশ্চিম পাকিস্তানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট পশ্চিম পাকিস্তানে বেশি হচ্ছে, পূর্ব পাকিস্তানে কম হচ্ছে, এটা উনি দেখিয়েছেন। কিন্তু আসল ব্যাপার হচ্ছে 50-এর দশকের স্ট্যাগন্যান্ট ইকোনমিক পলিসিগুলো আমরা কিভাবে দেখছি, সেই তুলনায় 60-এর দশকের যে বিপুল ডেভেলপমেন্ট, বিশেষ করে আইয়ুব খানের যে রুরাল ওয়ার্কস প্রোগ্রামের মাধ্যমে যে বিপুল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে রওনক জাহান ঠিকঠাক মতো পোর্ট্রেট করেননি। তিনি তালগাছটা আমার এই যুক্তি দিতে গিয়ে অনেক ধরনের যুক্তির সন্নিবেশ ঘটিয়েছেন। এই জন্য এর মধ্যে মৌলিক দুর্বলতা থেকে গেছে তার যুক্তিগুলোতে। এই জন্য তিনি যে ভালো যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলো কিন্তু চাপা পড়ে গেছে। তিনি অনেক ভালো যুক্তিও দেখিয়েছেন, সাথে সাথে অনেক সাধারণ যুক্তিগুলোকে যুক্তি হিসেবে উপস্থাপন করায় তার এই যুক্তিগুলো মানে সেই পর্যায়ে নেওয়া যাচ্ছে না। এখানে কিন্তু উনি আবার বলছেন যে
এই যে ইকোনমিক ডিসপ্যারিটি গুলো আছে, উনি একই প্যারায় পরের প্যারাতেই উনি আবার বলছেন যেগুলো হচ্ছে একেবারে ওয়েস্ট পাকিস্তানের প্রথম দিকে আমরা বারবার বলছি যে 47 সালে ওয়েস্ট পাকিস্তান একটা সুবিধাজনক পর্যায়ে ছিল। সেই সুবিধাজনক পর্যায়ে থেকে ধরুন আপনারা একটা ম্যারাথন রেসে অংশ নিচ্ছেন, আপনার থেকে যদি 50 মিটার এগিয়ে থেকে একজন দৌড় শুরু করে আর আপনি 50 মিটার পিছন থেকে দৌড় শুরু করেন, তাহলে প্রথম শুরু থেকে কে এগিয়ে থাকবে? শুরু থেকে যিনি 50 মিটার এগিয়ে আছেন তিনি এগিয়ে থাকবেন। তো ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান শুরু থেকে, এটা কিন্তু উনি বহু জায়গায় বলেছেন, শুধু এই চ্যাপ্টারে না, বহু জায়গায় বলেছে। আপনারা বইটা পড়ে দেখেন যে সব জায়গাতেই তিনি এই ডিসপ্যারিটির গল্প বলছেন। আবার বলছে যে আসলে এগুলো ছিল ইনহারেন্ট ডিসপ্যারিটি, প্রথম থেকে শুরু করেছে এই ধরনের অসাম্য দিয়ে। তার মানে যুক্তিগুলো পরস্পর বিরোধী, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। আচ্ছা, শেষে তিনি আরেকটা বলছেন যে আসলে হ্যাঁ এগুলো হয়েছে, কিন্তু 65 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ, আপনারা দেখেন খুবই হাস্যকর ব্যাপার। অর্থ বরাদ্দ হচ্ছে বেশি, তারপরে সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে যে আমরা অসমতা দূরীকরণে কাজ করছি, পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, অ্যালোকেশন বেড়েছে, সবগুলো যুক্তি আছে। শেষে আবার তিনি বলছেন যে না আসলে এখানে প্রথম থেকেই অসমতা ছিল, পশ্চিম পাকিস্তান সুবিধাজনকভাবে তাদের ইকোনমিক গোলটা বা রানটা শুরু করেছে। আবার বলছে যে 65 সালের যে যুদ্ধ, এটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। 65 সালের যুদ্ধের ফলে ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ডটা ডিফেন্স ফান্ডে চলে যায়। তো যে কোনো দেশ যখন যুদ্ধে যুক্ত হয়, সেই যুদ্ধে যুক্ত হওয়ার সময় তার ডিফেন্স ইকোনমিতে অর্থ বরাদ্দ তো ফরজ হয়ে যায়। 65 সালের যুদ্ধ তেমনই হলো যে আইয়ুব খান 62-63 সালে রুরাল ওয়ার্কস প্রোগ্রাম শুরু করে ডেভেলপমেন্টে বাতাসও লাগালেন। আবার 65 সালের যুদ্ধের ফলে দেশের ডেভেলপমেন্ট ইকোনমিটা ডিফেন্স ইকোনমিতে রূপ নিল, বা টাকা পয়সা সব ওই দিকে চলে গেল। তো সেখানেও কি আমাদের অসমতার গল্প বলতে হবে? এরকম পরস্পর বিরোধী অনেক যুক্তি থাকা সত্ত্বেও অসমতাটা ছিল। কিন্তু আমাদের এই অসমতা বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে 47 সালে যে দুইটা উইং শুরু করেছিল তাদের নতুন রাষ্ট্রের পথ চলা, সেটা কিন্তু অসমতা নিয়েই শুরু করেছিল, মানে জন্মগতভাবে অসমতা নিয়ে শুরু করেছিল। এই যুক্তিগুলোর ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা মোটামুটি ইকোনমিক পলিসি। আপনারা শুধুমাত্র এই ক্ষেত্রে আপনারা একেবারে ফলো করবেন চার্টগুলো, যে চার্টগুলো দেওয়া আছে, চার্টগুলো ফলো করলে আপনারা নিজের ভাষায় লিখতে পারবেন যে তিনি কি কি যুক্তি দেখিয়েছেন। এই যুক্তিগুলো লিখতে পারলে আপনাদের আনসার হয়ে যাবে। আর বলে রাখি যে এই প্রশ্নটা আসবেই, এটা ধরে নিয়ে আপনারা প্রস্তুতি কমপ্লিট করবেন। আরেকটা ব্যাপার বলি, আমি আজকে ক্লাস শেষ করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে না, আরেকটা ক্লাস আপনাদের নিব, সেটা হচ্ছে লাস্ট ক্লাস হবে। আমি ক্লাসের ম্যাটেরিয়ালসও দিয়ে দিব। প্রশ্নের ব্যাপারে একটু বলি যে 1905 থেকে আমাদের কোর্স শুরু, আর 1971-এ কোর্স শেষ। প্রশ্নের বেসিক প্যাটার্ন হচ্ছে প্রথম বিষয় থেকে একটা প্রশ্ন হবেই, আর লাস্ট বিষয় থেকে আর একটা প্রশ্ন হবে। তার মানে 8টা প্রশ্নের বড় 2টা প্রশ্ন আপনারা পেয়ে গেলেন। 1971 থেকে একটা প্রশ্ন হবে, 71 বা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয় থেকে একটা হবে, আর বঙ্গভাগ, বাংলা যে ভাগ হলো এই সম্পর্কিত একটা প্রশ্ন হবে। তার মানে মাঝখানে থাকবে হচ্ছে 6টা প্রশ্ন। 6টা প্রশ্নের বিষয় কিন্তু ইতিমধ্যেই ফিক্সড হয়ে গেছে। তারপরও আমি লাস্ট ক্লাসে আমি 2টা বিষয়ের উপরে আলোকপাত করার ট্রাই করব। একটা হচ্ছে আমি তো তালুকদার মনিরুজ্জামানের যে বামপন্থী রাজনীতি এবং বাংলাদেশের অভ্যুদয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা A to Z এই বইটা পড়বেন, পড়ে আপনারা কিন্তু আনসার লিখবেন।
লাস্ট যে দুইটা ক্লাসের বিষয়টা হচ্ছে, একটা হলো মার্চ মাসে খুবই সিগনিফিক্যান্ট, কিন্তু এটা আমাদের আলোচনায় আসতেই হবে, ত্রিপক্ষীয় আলোচনা কেন ব্যর্থ হল। মার্চ মাসের 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা ত্রিপক্ষীয় আলোচনায় ভুট্টো, ইয়াহিয়া এবং মুজিব, ভুট্টো, ইয়াহিয়া ও মুজিব এর মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল, এই আলোচনা কেন ব্যর্থ হয়েছিল, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে, শ্রীনাথ রাঘবনের একটা বই আছে, সেটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এরকম সম্ভবত শিরোনাম। এই বই থেকে আরেকটা প্রশ্ন হবে, প্রশ্নটা আমি আপনাদেরকে শেয়ার করব। এই দুইটা মুক্তিযুদ্ধের উপরে আপনারা ধরে নেন যে এই দুইটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন করতেই হবে। তো এখন আমরা শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ সম্পর্কে আমরা কিছুই বলবো না, বলার দরকারও নেই, কারণ 7ই মার্চের উনি বললেন যে বাইরের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এসব কথাবার্তা বলেছে না, আমরা প্রচুর শুনেছি, মুখস্থ হয়ে গেছে। কিন্তু তারপরে ত্রিপক্ষীয় যে আলোচনা হলো 15ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত, আসলে কি নিয়ে আলোচনা হলো? স্বাধীনতাতে উনি 7ই মার্চ ঘোষণা করেই দিলেন, তাহলে 15ই মার্চ থেকে 25শে মার্চ কি নিয়ে আলোচনা হলো, এটা আমরা জানার চেষ্টা করব। আর এই আলোচনাটা কেন ব্যর্থ হলো, এটা হচ্ছে বিষয়। ত্রিপক্ষীয় ভুট্টো, ইয়াহিয়া এবং মুজিব, এই যে ত্রিপক্ষীয় আলোচনা মার্চ মাসে, এটার মূল বিষয়বস্তু এবং কেন এটা ব্যর্থ হয়। আর একটা শ্রীনাথ রাঘবনের 1971 এই গ্রন্থ থেকে দেখি কি প্রশ্ন করা যায়। এই দুইটা বিষয় নিয়ে আগামী সপ্তাহে আমি জানাবো, সোমবার অথবা মঙ্গলবার, আপনারা সবাই থাকার চেষ্টা করবেন। এইটা মোটামুটি বিষয়। আর আমি দুঃখ প্রকাশ করছি, আরো ডিটেইল আপনাদের পড়ানো উচিত ছিল, চ্যাপ্টার ধরে ধরে। আমার আরো প্ল্যান ছিল যে 6 দফাকে আরো একটু ডিটেইল পড়া, আরো প্ল্যান ছিল যে 69-এর গণ অভ্যুত্থান আর একটু ভালোভাবে বোঝা, 70-এর ইলেকশনটা আর একটু ভালোভাবে বোঝা, কিন্তু এত আমাদের সময় নাই, আর পরীক্ষার জন্য আপনাদের এত আর দরকারও নাই, কারণ আমরা মূল প্রশ্নগুলো কিন্তু পেয়ে গেছি। এগুলোর উপরে আপনাদের প্রশ্ন হবে এবং আশা করি আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। আলভি? জি স্যার। কোনো প্রশ্ন থাকলে বলেন, নইলে আজকে আমরা গুড বাই হয়ে আমার আরেকটা কাজ পড়ে গেছে, একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। কিছুটা পড়ে নিই, আর কিছুটা অ্যাপ্রিহেন্ড করে তারপর বলবো ইনশাআল্লাহ। ইয়াহিয়া এবং মুজিব ত্রিপক্ষীয় আলোচনা আপনারা পড়েন, বিভিন্ন জায়গায় পাবেন। এটা আমি রিডিং ম্যাটেরিয়ালস পারলে শেয়ার করে দিব, আর নেক্সট উইকে আলোচনা হবে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ স্যার প্রতিটা প্রশ্ন চলে গেছে।